এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি আপনার মতো কাঠখোট্টা বদমেজাজি যন্ত্রমানবকে বিয়ে করতে চাই নেতা সাহেব। যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। নীল চিরকুটের মধ্যাংশে গোটা গোটা অক্ষরে উক্ত লেখাটি পড়তে চোয়াল শক্ত হয়ে উঠল নবনির্বাচিত এমপি সারহান ইদায়াত চৌধুরীর। সে রক্তচক্ষু চাহনিতে তাকালো তার পিয়ে আবিরের দিকে। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তি ভাব আর ক্রোধ। আবির মুখ কাচুমাচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখাবয়বে ফুটে উঠেছে আতঙ্ক আর ভয়। কেন যে চিরকুটটা সারহানকে দিল? একবার কাগজটা চেক করলে আর এই মুসিবতে পড়তে হতো না। নিজের বিপদ নিজে ডেকে আনলো। এখন নিশ্চয়ই সারহান তার খবর করবে। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শোধালো, কোন বেয়াদব মেয়ে এই চিরকুট দিয়েছে? আবির ভীতিগ্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার গলা শুকে কাঠ হয়ে আসছে। ব্যর্থ কণ্ঠে উত্তর দেয়, ভার্সিটির একটা ছেলে এসে আমার হাতে চিরকুট ধরিয়ে দিয়ে বলল কোনো জরুরি কথা লেখা আছে, তাকে যেন দেই। সারহানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রইল। ক্রোধের মাত্রা তরতর করে বাড়তে লাগলো। পুরুষালী হাতের মুঠোই নীল চিরকুটখানার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পৃষ্ঠ করল। গাম্ভীর্য এটে বলল, ছেলেটাকে আমার এই মুহূর্তে এখানে চাই আবির। আবির দ্রুততার সহিত আমতা আমতা করে বলে উঠল, কাজ হয়ে যাবে। একটা প্রশ্ন করব? কর। কাহিনী হলো ছেলেটা তোকে কেন বিয়ে করতে চায়? না মানে একটা ছেলে আর একটা ছেলেকে বিয়ে করতে চাইছে, এটা কেমন যেন অদ্ভুত লাগছে। আবিরের মুখ থেকে বের হওয়ার শব্দ গুচ্ছ যেন সারহানের মধ্যে থাকা ক্রোধকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির এমন একটা দাহ্যতা তৈরি করলো যা সারহানের কাছে আগুনে ঘি ঢালার কাজ করেছে। সারহান নিজের অস্থিরতা আর রাগ সংবরণ করতে না পেরে পাশে রাখা চেয়ারটি হাত দ্বারা তীব্র ব্যাগে ঠেলে দিল। সে মুহূর্তেই উঠে দাঁড়ালো। পাঞ্জাবি সোজা করে গাম ছমছমে মনোবলে ক্রোধ নিয়ন্ত্রিত করে আবিরের সামনে স্থির হয়ে দাঁড়ালো। সারহানের সুচালু দৃষ্টি আবিরের অন্তর্দৃষ্টি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তিরিক্ষি মেজাজে বদ্ধমূল কণ্ঠে বলল, লেখার ধরন বলে দিচ্ছে এটা কোনো মেয়ে আমাকে উত্তেজিত করার জন্য ইচ্ছে করে লিখেছে। আর কোনোদিন যদি এমন উল্টাপাল্টা বকেছিস তাহলে কথা বলার অবস্থায় থাকবি না। যে কাজ দিয়েছি সেটা দ্রুত শেষ কর। আবির ভয়ে তটস্থ হয়ে গেছে। তার নির্বুদ্ধিতার কারণে সে গভীর লজ্জিত অনুভব করছে। আসলে এমন একটি চিরকুট কোনো মেয়ে দিতে পারে এমনটা তার মনে আসেনি। আজ বেঁচে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে এসে, নয়তো পার্টি অফিসে থাকলে হয়তো পরিস্থিতি আরো ভয়াবহ হতো এবং তার পশ্চাতে 2-4টা লাথি পড়তো। আবিরের নিকটে এখানকার পরিবেশ রেড অ্যালার্টের মতো, যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারে। তাই সে দ্রুত সিদ্ধান্ত নিলেও এখান থেকে বেরোতে হবে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রশাসনিক ভবনের একটি রুমে চলে গেল সে। সারহান গম্ভীর মুখে আবারও বসে পড়ল চেয়ারে। কপালের মধ্যাংশে হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। নানা ভাবনা তাকে ঘিরে ধরেছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম এসেছিল। মূলত নবনির্বাচিত এমপি হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং প্রফেসরেরা মিলে সংবর্ধনা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রোগ্রাম রেখেছিল। রাজশাহী 1 আসনের তরুণ প্রজন্মের আইডল এবং নবনির্বাচিত এমপিকে এক নজর দেখার জন্য মানুষের ঢল উপচে পড়ছিল। দীর্ঘ 3 ঘন্টা সাধারণ মানুষ সহ সকল পেশার ভালোবাসায় সিক্ত হয়েছে সারহান। প্রোগ্রাম শেষ করে প্রশাসনিক ভবনের একটি রুমে সাময়িকভাবে বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এর মাঝে আবিরের সে চিরকুট দিল। ব্যাস, শান্তি যেন জানালা দিয়ে পলায়ন করলো। কি হলো ইয়াংম্যান, বেশ চিন্তিত মনে হচ্ছে। প্রফেসর নিয়াজ মোর্শেদের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই সারহানের ভাবনায় ছেদ পড়ে। হাতে পিষ্টল চিরকুট বিক্ষিপ্ত ভঙ্গিতে পরনের শুভ্র রঙের পাঞ্জাবের পকেটে রেখে উঠে দাঁড়ায়। ভাবভঙ্গি স্বাভাবিক করে গম্ভীর মুখে মৃদু হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। 50 ঊর্ধ্ব প্রৌঢ় ব্যক্তি আমায় খাসি দিয়ে ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করলেন। ওনার মুখ বয়াবে কোনো তাড়াহুড়ো ছিল না। আস্তে আস্তে এগিয়ে সে সারহানের কাঁধে ভালোবাসাপূর্ণ চাপড় দিলেন। উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলেন, ওয়ালাইকুম সালাম। ইয়াংম্যান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? প্রৌঢ় ব্যক্তিটি বসলেন চেয়ারে। প্রসন্নতার সহিত গর্বিত হয়ে বললেন,
আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দেখা। তোমার রাজনৈতিক কেরিয়ারের সাফল্য আমি ভীষণ খুশি। আমার কাছে সবথেকে চমকপ্রদ খবর হলো তুমি প্রথমবারেই এমপি হয়েছো। আই এম ইমপ্রেসড। সারহান শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো, আপনাদের ভালোবাসা আর দোয়ার জন্য সম্ভব হয়েছে। তা তো বটেই। দাঁড়িয়ে আছো কেন? বসো। সারহান ব্যক্তিটির পাশের চেয়ারে বসলো। প্রফেসর নিয়াজ মুর্শেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর, একজন স্বশিক্ষিত ও অভিজ্ঞ মানুষ, যিনি ছাত্রদের মাঝে এক অদ্বিতীয় মর্যাদা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। কিন্তু তার ছাত্র সারহান একেবারে ভিন্ন একটি পথ বেছে নিয়েছিল। রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল শুরু থেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনার পাশাপাশি রাজনীতির মাঠে প্রবেশ করে। সারহান ছাত্র রাজনীতির মাধ্যমে প্রথম রাজনীতিতে পা রাখে। ছাত্র সংগঠনগুলোর মিটিং, মিছিল, আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করতে করতে সে তার রাজনৈতিক কৌশল এবং দলীয় মনোভাব আরও মজবুত করে তোলে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে যে ধরনের তৎপরতা ছিল, তার মধ্যেও সারহান নিয়মিত উপস্থিত থাকত এবং বিভিন্ন ইস্যুতে তার দলীয় অবস্থান স্পষ্ট করত। তার বক্তৃতা এবং উপস্থিতি, বিশেষ করে আন্দোলন বা মিছিলের সময়ে, প্রমাণ করে যে সে শুধু একজন ছাত্র নেতা নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক চরিত্র হয়ে উঠতে পারে। রাজনৈতিক জগতের প্রতি তার এই আগ্রহ তাকে আরো বড় পরিসরে পরিচিতি এনে দেয়। সে একসময় রাজশাহীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক স্থাপন করে। পেশাদার আইনজীবী, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়মিত উঠা বসা শুরু হয়। তার প্রভাব এবং ক্ষমতা বাড়তে থাকে। একদিকে যেখানে সাধারণ মানুষ তাকে ছাত্র রাজনীতির একজন উদীয়মান নেতা হিসেবে দেখতে শুরু করে, অন্যদিকে রাজনৈতিক নেতারা তাকে একটি দক্ষ এবং প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে মূল্যায়ন করতে শুরু করে। পরে যখন প্রাক্তন এমপি মহোদয় অসুস্থ হয়ে পড়েন, সারহান দলের পক্ষ থেকে এমপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তার রাজনৈতিক ধারণা এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের কারণে স্থানীয় জনগণের মধ্যেও একটি নতুন আস্থা তৈরি হয়। সাধারণ মানুষের প্রতি তার নিবেদিত মনোভাব এবং জনকল্যাণমূলক কাজের অভিপ্রায় তাকে রাজশাহী এক আসনের এমপি হিসেবে নির্বাচিত হতে সাহায্য করে। সারহানের নির্বাচনী প্রচারণা, জনসংযোগ এবং রাজনৈতিক কৌশল এমন ছিল যে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং প্রতিপক্ষ সবাই তার উন্নত চিন্তা ভাবনা এবং কার্যকারিতা মেনে নেয়। তার এই যাত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক অভিযান ছিল না, বরং তিনি রাজনীতির আসল অর্থ এবং উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করে জনগণের সেবা এবং তাদের অধিকার আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। প্রফেসর নিয়াজ মুর্শেদের অভিব্যক্তি দৃঢ়। তীক্ষ্ণ দৃষ্টিতে সারহানের দিকে তাকালেন, সচেতন করতে প্রগাঢ় কণ্ঠে বললেন, রাজনীতি মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে দেয়। সারহান, কয়েকদিন আগে তুমি ছিলে একজন প্রথম সারি রাজনীতিবিদের ডান হাত, আর এখন তুমি একজন এমপি। চোখ কান খোলা রেখে চলাফেরা করো। যে পথে পা বাড়িয়েছ সে পথে কাঁটা ভীষণ। সাবধানে হাঁটলেও পায়ে কাঁটা বিঁধতে হবে। এটাই কঠিন বাস্তব। কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝেছ। সারহান অদ্ভুত হাসে, শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করে, ইচ্ছাকৃত এই অন্ধকার রাজনীতিতে জড়িয়েছি নিজেকে। এই পথ আমার জন্য সুগম নয়, বরং দুর্গম। মানুষের কল্যাণে যদি এই পথে মরতে হয়, তা আমি সমাদরে গ্রহণ করতে প্রস্তুত। আমার জীবনের পরোয়া করি না আমি। সব পিছুটান মারিয়ে তারপর এই পথে এসেছি সাধারণ জনগণের জন্য। প্রফেসর নিয়াজ মুর্শেদ হাসলেন, হাসি বজায় রেখে বললেন, পরিবারের পিছুটান কাটাতে পেরেছো কি? যখন বিয়ে করবে, সংসারী জীবন শুরু করবে, স্ত্রী এবং সন্তান থাকবে, তখন কি করবে? নতুন করে পিছুটান তৈরি হবে। সেটা কি ভেবে দেখেছো? সারহান চেয়ারে শরীর এলিয়ে বসলো, দুই চোখ বন্ধ করলো, প্রাণহীন কণ্ঠে বলল, পরিবারের পিছুটান সহজে কাটানো সম্ভব নয় স্যার। তবে আমার জীবনে পরিবার ব্যতীত অন্য কারোর জন্য দুর্বলতা কখনো তৈরি হতে দেব না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার মতো খাটাস লোককে আমার ভালোবাসার মানুষ বানাতে চাই নেতা সাহেব। এই কথাটি বলি এক মেয়ে অট্টহাস্যতে ফেটে পড়ল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসেছিল 5 জনের একটি ছোট দল, যার মধ্যে হাস্যরসের প্রবাহ এক মুহূর্তের জন্য থামছিল না। গোল টেবিলের উপর সাজানো ছিল নানা রকমের খাবারের বিশাল সমাহার।
আর প্রত্যেকে চেয়ারে আরামদায়ক ভঙ্গিতে বসে ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে ব্যস্ত। গোসলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা ধীরে ধীরে আসছে, কিন্তু সেই মুহূর্তের স্নিগ্ধতায় কিছু মাত্র পরিবর্তন ঘটছে না এই শিক্ষার্থীদের মনে। তারা নিজেদের একান্ত জগতে মগ্ন, আচ্ছন্ন নিজেদের ভাবনাতে, যেন পৃথিবীর বাকি সমস্ত কিছুই তাদের কাছে গুরুত্বহীন। রাহা চায়ের চুমুক দিয়ে চিন্তিত মুখে বলল, অরিত্রিকা, কাজটা কি ঠিক করছিস? যদি একবার জানতে পারি এই চিরকুট আমরা ওনাকে মজা করে দিয়েছি, তখন কি হবে বুঝতে পারছিস? অরিত্রিকা নিশ্চিত হয়ে চায়ে চুমুক দিচ্ছে, যেন কিছুই হয়নি। তার মুখাবয়বে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠছে। এমপিকে একটু বাজে বাজে কথা লিখেও তার মনে কোনো ভয় কাজ করছে না, তা তার ভাবভঙ্গিতে স্পষ্ট। সে আশেপাশের সবাইকে এক পলক দেখে তারপর ভ্রুক্ষেপহীন কণ্ঠে বলল, আমি ওই গোমরা মুখ এমপিকে ভয় পাই নাকি? হ্যাঁ, একবার আসুক না আমার সামনে, দেখিয়ে দিব আমি কি জিনিস। একটু থেমে রুহানকে উদ্দেশ্য করে অরিত্রিকা লাজুক হাসার ভান করে বলল, এমপি সাহেবকে আমার বিয়ের প্রপোজালটা ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছিস তো রুহান? রুহান দাঁত কেলিয়ে হাসে, বেশ ভাব নিয়ে বলে উঠল, একদম ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়েছি। তিশা রুদ্র অবাক চাহনিতে অরিত্রিকার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের মনে চলছে কি কেউ বুঝে উঠতে পারছে না। ক্যাম্পাসে এত ছেলে বাদ দিয়ে অরিত্রিকা কেন এই এমপির পেছনে পড়লেও বুঝে উঠতে পারছে না কেউ। যদি একবার ধরা পড়ে যায় তখন কি হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে দুজনের। তিশা আশেপাশে সতর্কতার সহিত তাকালো, তারপর চাপা স্বরে বলল, বোন, এসব পাগলামি মাথা থেকে ঝেড়ে ফেল। আমি অকালে মরতে চাই না, আর তোকেও মরতে দেখতে চাই না। অরিত্রিকা যেন কথা শুনেও শুনল না, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এত ভয় কেন পাচ্ছিস ভিতুর দল? যা করছি চুপচাপ দেখে যা। এসব কেন করছিস বল? আমি শিওর তুই এটা মজা করে করছিস না। তোর ইন্টেনশন সারহান ইদাদত চৌধুরীকে হেনস্থা করা। সঠিক ধরেছ বাচ্চা। আমার খেয়ে দে কাজ নেই, ওই খাটাস লোককে বিয়ে করব। বদমেজাজি কাঠখট্টা লোক একটা, অসহ্য। রোহান চায়ের চমক দিয়ে এক নিমিষে শেষ করে দিল। ফুরফুরে মেজাজে সামনের দিকে তাকাতেই হাসে মুখখানা চুপসে পাংশুটে বর্ণ ধারণ করলো। ভারাট ভঙ্গিতে শব্দ করে 4 কাপ রাখলো টেবিলে। কলেজ ব্যাগ কাঁধে নিয়ে তথস্থ ভঙ্গিতে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। নিজেকে বাঁচাতে পা বাড়ালো অন্যত্র। এই রুহান, কই যাচ্ছিস? অরিত্রিকার কণ্ঠস্বর শুনে রুহান পিছু ফিরে তাকায়। হাতের কনিষ্ঠ আঙ্গুল উচ্ছে ঢুক গেলে মিনমিন করে বলল, ইয়ে পেয়েছে, তাই ইয়ে করতে যাচ্ছি। অরিত্রিকা বাদে সবার শব্দ করে হেসে উঠল। অরিত্রিকা নাক মুখ কুচকে বলল, দাঁড়িয়ে না থেকে দ্রুত ওয়াশরুমে যা, নয়তো এখানে ইয়ে করে দিবি। রুহানকে আর পাইকে বাচ্চা আপন প্রাণ বাঁচিয়ে ছুটল ক্যাম্পাসের ভেতরে। অরিত্রিকা আবারও মেতে উঠল আড্ডায়। তোমাদের মধ্যে রুহানকে? পেছন থেকে ভেসে আসা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকা সহ উপস্থিত সকলে চমকে ওঠে। মুহূর্তের মধ্যে চেয়ার ছেড়ে তটস্থ ভঙ্গিতে উঠে দাঁড়ায় সবাই। পেছনে ফিরে তাকাতেই দেখা যায় একজন লম্বা সুঠাম দেহের সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছেন। পরনে সাদা পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো, খোঁচা খোঁচা দাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। চোখে কালো চশমা আর হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। তার চোখে মুখে জল জল করছে কঠোর ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি, যা উপস্থিত সকলকে মুহূর্তে নিস্তব্ধ করে দেয়। তার পেছনে দাঁড়িয়ে আছে 4 জন দেহরক্ষী এবং আরও 2 জন সহচর। অরিত্রিকার মুখবয়ব অটল ও নির্লিপ্ত। তার মসৃণ চোখজোড়া স্বাভাবিক থাকলেও গভীরে সূক্ষ্ম পরীক্ষা চলতে থাকে। লোকটির কঠোর মুখের দিকে সরু চোখে তাকিয়ে তার ভাবলেশহীন চেহারা তাকে বিভ্রান্ত করল। সরু চোখে তাকায় সারহানের গম্ভীর মুখে, তেজটা স্বরে বলে উঠল, আপনার মতো একজন রাজনীতিবিদ হঠাৎ আমার মতো সাধারণ মানুষকে খুঁজতে এসেছেন। হেঁটে এসেছেন নিশ্চয়ই, পা ব্যথা করছে হয়তো। এই রুদ্র, ওনাকে চেয়ার দিয়ে একটু জিরিয়ে দিই। উপস্থিত সকলের মুখবয়বে অপ্রত্যাশিত বিপদের ছাপ ফুটে উঠল। কেউ বুঝতে পারল না কি ঘটছে, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সারহানের দৃষ্টি একেবারে অগ্নিশর্মা, অটুট এবং নির্দয়। তার চোখে শীতল ক্রোধের আনাগোনা, যা ঝড়ের প্রথম তীব্র বাতাসের মতো পরিলক্ষিত। এই কঠোর দৃষ্টি দেখে মনে হচ্ছে মহাবিপর্যয় আসন্ন। তিশা অরিত্রিকার হাত চেপে ধরল, ভারত ভঙ্গিতে ফিসফিস করে বলল, এই অরিত্রি, চুপ কর, কি সব বকে চলেছিস? অরিত্রিকা বেজায় বিরক্ত হলো। তিরিক্ষি মেজাজে বলল,
আমার মুখ, আমি যা ইচ্ছে বলবো, একদম আমাকে বাধা দিতে আসবি না। রাহা রুদ্রের পেছনে মুখ লুকিয়ে আছে। রুদ্র কি করবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তাদের ডুবিয়ে ছাড়বে নিশ্চয়ই। তিশার সাহস সঞ্চয় করে বলল, মানে অরিত্রিকার মাথায় একটু গন্ডগোল আছে, কোথায় কি বলতে হয় বুঝতে পারে না। আসলে পড়ুয়া মেয়ে তো, পড়তে পড়তে মাথায় সমস্যা হয়ে গেছে। যা বলছে ভুলে বলছে, কিছু মনে করবেন না। অরিত্রিকা রেগে মেগে অস্থির। সে সবার সামনে ধূপধাপ করে তিশার পিঠে মেরে শান্ত হলো। সারহানের কঠিন মুখবয়ব খানিকটা স্বাভাবিক হলো বোধ হয়। গাম্ভীর্য ভাব বজায় রেখে চোখের চশমা ঠেলে ওষ্ঠ বাঁকিয়ে বলল, অরিত্রিকা ফাইরোজ চৌধুরী, অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। অরিত্রিকা ভরকে গেল। সে স্কার্ফ ঠিকঠাক করলো। আমতা আমতা করে ক্ষীণ কণ্ঠে বলল, আমার সব খোঁজ খবর রাখেন দেখছি। ভেবেছিলাম রাজনীতিতে যুক্ত হয়ে ভুলে গেছেন। সারহান দীর্ঘ শ্বাস টেনে ওষ্ঠ কোণে হাসি বজায় রেখে আক্রোশ নিয়ে বলল, যার একটা পদক্ষেপে পুরো পরিবারকে নিমিষেই ভেঙে শেষ করে দিল, তাকে কিভাবে ভুলতে পারি? আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমারও ইচ্ছে নেই তোমার মতো স্বার্থপর মেয়ের সাথে কথা বলার। সারহানের গম্ভীর এবং ক্রোধিত কণ্ঠ পরিবেশের স্বাভাবিকতা ভেঙে টুকরো টুকরো করে দিল। পুরুষালী কণ্ঠে বজ্রের গর্জন লুকিয়ে আছে বলে মনে হলো, যা আশেপাশের সকলকে এক মুহূর্তে ভয়ে আচ্ছন্ন করে দিল। উপস্থিত সবাই সহসা কেঁপে উঠল সে স্বরের তীব্রতায়। অরিত্রিকার রুষ্ট কোণেই ফুটে ওঠা তাচ্ছিল্যের হাসি, মুখবাবে ফুটে উঠেছে অজানা অভিমানের বহিঃপ্রকাশ। তার চোখের চাহনি স্পষ্টভাবে সারহানের দিকে তীক্ষ্ণ ছুরির মতো ছুটে যায়, যেন তাকে তুচ্ছ করে দেখানোই একমাত্র উদ্দেশ্য। অরিত্রিকার বন্ধু মহল আর দাহরক্ষীরা আসল দ্বন্দ্বের কারণ খুঁজতে ব্যর্থ হলো, শুধু নির্বাক দেখে চলেছে। শুধু আবির জানে এই নিঃশব্দ দ্বন্দ্বের কারণ। যে কারণে বাড়ি ছেড়েছ, আমাদের পরিবারটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছ, সেই রাজনীতি একদিন তোমার গলার ফাঁস হবে, দেখে নিও। সারহানের গলদেশ থেকে নিঃসৃত প্রতিটি শব্দ তীরের মতো বিক্ষত করল অরিত্রিকার হৃদয়। সে কথাগুলো তার বক্ষে আচানক ঝড় তুলে, যা শিরা উপশিরা হয়ে উত্তাল নদীর মতো প্রবাহিত হতে থাকে। মুহূর্তেই তার মুখের রং পরিবর্তিত হয়। কোনো অলঙ্ঘ ভার তার অস্তিত্বকে চূর্ণ করে দেয়। তার দেহ কিছুটা নিস্তেজ হয়ে আসে, তবু তার সবার সামনে প্রকাশ করার মতো নির্বুদ্ধিতার মতো কাজ করে না। অন্তরের এই প্রবল উথাল পাতাল নিয়ন্ত্রণ করতে গিয়েও সে নিজেকে সামলে নেয়। কিছুটা উত্তেজিত স্বরে বলল, এমন কিছু কোনো দিনই হবে না। আপনার উপস্থিতি আমার এবং আমার পরিবারের কাছে অর্থহীন। আপনি চলে যান এখান থেকে। সারহান এক মুহূর্তের জন্য তার তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার ঝিমিয়ে পড়া মুখের দিকে তাকালো। সে চাহনিতে যেন মিশেছিল অব্যক্ত কথা। পরক্ষণেই তার উষ্ঠপুষ্টে ফুটে উঠল বিদ্রুপাত্মক হাসি। মুখ ঘুরিয়ে তিশার দিকে তাকিয়ে উপহাস মেশানো কণ্ঠে বলল, আপনার এই বান্ধবীকে নিয়ে পাবনার মেন্টাল হাসপাতালে গিয়ে ভর্তি করিয়ে দিন, অন্যথায় একদিন হয়তো খবর পাবেন রাস্তায় যাকে পাচ্ছে তাকে কামড়ে দিচ্ছে। রুদ্র সিরিয়াস সময়ে ফিকফিক করে হেসে উঠল। তিশা অতি কষ্টে হাসি চেপে রেখেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। রাহা রুদ্রের পেছন হতে উচ্চ স্বরে হেসে উঠল। আবিরও তাদের সাথে তাল মিলিয়ে হেসে উঠল। অরিত্রিকার মাথায় আগুন যেন দপ দপ করে জ্বলছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। সকলের সামনে তাকে অপমান করলো, মজা নিল, এসব ভেবেই ক্ষোভের ফুঁসে উঠল। সারহানের উপর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে ধপাধপ পা ফেলে কিছুটা গিয়ে দাঁড়ালো। সারহান কাঠিন্যতা এটে চুপচাপ শান্ত দৃষ্টিতে অরিত্রিকার ক্ষোভ এবং প্রতিক্রিয়া অবলোকন করল। অতঃপর কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তা অনুভব না করে শানিত পদক্ষেপে নিজের গন্তব্যে পা বাড়ালো। আবির আর দাহরক্ষীরা সারহানের পিছু ছুটল। অরিত্রিকার বন্ধু মহল যেন হাফ ছেড়ে বাঁচল। তার বান্ধবীর রাগ ভাঙানোর জন্য অরিত্রিকার কাছে গেল। সারহান ভাই। মেইলি অতি পরিচিত উদ্বিগ্ন কণ্ঠস্বর শ্রবণ হতে সারহানের শানিত পাজোরা থেমে যায়। সে ভ্রু যুগল কুচকে তাকায় পেছনের দিকে। আবির আর দাহরক্ষীরাও কৌতূহল বশত পেছনে তাকায়। অরিত্রিকা ছুটে আসছে উদ্ভ্রান্তের মতো, এলোমেলো লাগছে কিছুটা, বারবার পেছনে তাকাচ্ছে। মুখবয়বে ফুটে উঠেছে ভয়ের আভা। সারহান কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে উঠল চারিপাশ।
সকালে ভয়ে শুটিয়ে গেল। সারহানের থেকে কিছুটা দূরে লুটে পড়ল অরিত্রিকা। ধুলো বালিতে মেখে গেল অরিত্রিকার শরীর। সারহান হতভম্ব হয়ে গেল। সে ব্যতে ব্যস্ত হয়ে ছুটল অরিত্রিকার দিকে। আশেপাশে কারো চাহনির পরোয়া না করে হাঁটু গেড়ে বসে ধুলো মাখা মেয়েলি শরীরের সামনে ব্যতে ব্যস্ত দুহাতে অরিত্রিকার বাহু ধরে আলতো করে আগলে নিল। হাতে ভেজা ভেজা অনুভব হওয়ায় এক হাত উঁচিয়ে দেখল রক্ত। সারহানের মুখ কঠিন হয়ে গেল, হুঙ্কার ছাড়ল। গার্ডস, যে বাস্টার্ড ফাইরুজকে শ্যুট করেছে তাকে দ্রুত খুঁজে বের করো। যেখানে পাবে জ্যান্ত কবর দিবে। ইটস মাই অর্ডার। আবির, আমার গাড়ি নিয়ে আয়, কুইক। দেহরক্ষীরা আদেশ পাওয়া মাত্র নিজেদের কাজে তৎপর হয়ে গেল। আবির ছুটল পার্কিং প্লেস থেকে গাড়ি আনতে। শারহান ভাই স্বার্থপর, মেয়েটা আপনাকে বুলেটের কবল থেকে বাঁচিয়ে দিল। অরিত্রিকার রক্ত শূন্য মুখে মলিন হাসি ফুটে উঠল। সে হাসিতে ছিল অদ্ভুত বেদনাবোধ, যা সারহানের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। মুহূর্তের জন্য সারহানের দৃষ্টি স্থির হয়ে গেল। তবে কিয়ৎ সময় পর তার শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে উঠল, চল শক্ত হয়ে গেল। অরিত্রিকার অসহায় অবস্থাকে উপেক্ষা করে ক্রুদ্ধ গলায় বলল, তুই সত্যি স্বার্থপর মেয়ে ফাইরুজ, তুই সত্যি স্বার্থপর। এর জন্য কঠিন শাস্তি পেতে হবে তোকে। রাত 8:15। ঘড়ির কাঁটার সময়টা একেবারে স্পষ্ট। কালো রঙের দুটো বিলাসবহুল গাড়ি এসে থামল দোতলা বিশিষ্ট বাসার সামনে। গাড়িগুলোর আকৃতি, গ্লাসের টিন্ট আর আভিজাত্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সাধারণ গাড়ি নয়, কোনো ভিআইপি মানুষের আগমনের ইঙ্গিত দিচ্ছে এই দৃশ্য। প্রথম গাড়ির দরজা খুলতেই নামলো দুজন উচ্চতা ও গড়নগত দিক থেকে শক্তপোক্ত দেহরক্ষী। তাদের সতর্ক চোখ চারপাশ সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করলো। এরপরই দ্বিতীয় গাড়ির দরজা খুলে নামলো সারহান এবং তার সাথে নামলো অরিত্রিকা। দুজনকে ক্লান্ত মনে হলেও চেহারায় চাপা গম্ভীর ভাব স্পষ্ট। মূলত তারা দুজনেই দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়ে ফিরেছে এবং এই সফরের ক্লান্তি তাদের আচরণে ফুটে উঠেছে। দেহরক্ষীর আশেপাশে পরখ করে বাসার সামনের দিকে অবস্থান নেয়। অরিত্রিকার হাতে কনুইয়ের উপরি ভাগ দিয়ে গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। সেই ঘটনার পর থেকে শরীর ভেঙে পড়েছে, কেমন যেন দুর্বল আর ক্লান্ত লাগছে। ডাক্তারের ড্রেসিং আর ব্যান্ডেজ আপাতত ক্ষতস্থানে চাপ কমালেও ভেতরের ব্যথা আর দুর্বলতা তাকে কাবু করে ফেলেছে। মেডিসিনগুলো নেওয়া শুরু করলেও শরীর এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তবে সপ্তাহখানেক পূর্ণ বিশ্রাম নিতে হবে। কিন্তু রক্তক্ষরণের ফলে অরিত্রিকার শরীর দুর্বল হয়ে গেছে। মাথাটা ক্রমাগত ঝিমঝিম করছে আর তার চারপাশের সবকিছু ধীরে ধীরে আবছা হয়ে আসছে। শরীর খারাপ লাগছে? সারহানের কণ্ঠ অতি গম্ভীর। অরিত্রিকা নড়ে চড়ে উঠল, অন্যত্র মুখ ঘুরে চাপা স্বরে বলল, আমার শরীর কেমন লাগছে আপনার না জানলেও চলবে। সারহান গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার ভঙ্গিমা নির্লিপ্ত ও ভীষণ প্রভাবশালী, গাম্ভীর্য। বাঁকে দুহাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে রইল। তার চক্ষুদার চাহনি ভেদ করে দিতে চাইছে অরিত্রিকার সমস্ত প্রতিরোধ। ভরার কণ্ঠে বলল, এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল অথচ তোর ঘাড় তেরামি কমেনি। আমি ভুলেই গিয়েছিলাম তুই আজমল চৌধুরীর মেয়ে। অরিত্রিকা রাগে চোখ গরম করে সরাসরি সারহানের দিকে তাকালো। তার দৃষ্টিতে চরম বিরক্তি আর তীব্র ক্ষোভ। সারহান সেই দৃশ্য দেখে ওষ্ঠ বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসি দিল। সেই হাসি যেন অরিত্রিকার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। গমগমে কণ্ঠে উচ্চ স্বরে বলে উঠল, আপনি আসলে একটা অসহ্যকর মানুষ শারহান ভাই। সকালে একটা কালো বিড়ালের মুখ দেখে উঠেছিলাম, তাই হয়তো আজকে আপনার মতো বদমেজাজি মানুষের সাথে দেখা হয়ে গেল। অরিত্রিকার বলা কথাটি ঝাঁঝালো আগুনের মতো ছিটকে পড়ল। কিন্তু সারহান বিন্দু মাত্র বিচলিত হলো না। ওষ্ঠ কোণে সেই বাঁকা হাসিটা আরো চওড়া হয়ে উঠল। উপহাস করে বলল, কালো বিড়াল? আমার ধারণা তুই আয়নায় নিজেকেই দেখেছিলি ফাইরুজ, কারণ যতটা বদমেজাজি তুই সেটা ওই বিড়ালকেও হার মানাবে। সারহানের এই কথায় অরিত্রিকার মুখ রাগে লাল হয়ে উঠল। সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সারহানের তীক্ষ্ণ চাহনি দেখে বলার সাহস করল না। সারহান আচমকা
তীব্র প্রতিক্রিয়ায় অরিত্রিকার ব্যান্ডেজ করা বাহু ধরে শক্তভাবে গাড়ির সাথে চেপে ধরল। অরিত্রিকার মুখ থেকে মুহূর্তেই চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ভয় আর ব্যথার মিশ্রণে তার মুখ বিকৃত হয়ে উঠল। তার মনে হলো এই মানুষটা কোনো দানব হয়ে গেছে। কেন যে সে সারহানকে রাগিয়ে দিল, এখন নিজের বোকামিটাই বারবার মনে হচ্ছে। যত সাহস করে কথা বলুক, ভেতরে ভেতরে সারহানের রাগের সামনে সে ভয় পায়। আজ হয়তো তার ধৈর্যের শেষ সীমা অতিক্রম হয়েছে। সারহান ভ্রু কুঁচকে রক্তাভ চোখে তাকিয়ে রইল অরিত্রিকার দিকে, আর মুখবয়বে ফুটে উঠেছে ভয়ানক কঠোরতা। পুরুষালী অমসৃণ হাতের মুঠোবন্দি অরিত্রিকার মোলায়েম হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। অরিত্রিকা তীব্র ব্যথায় পুনরায় কেঁপে উঠল। সারহান ধীরে ধীরে অরিত্রিকার মুখের কাছে ঝুঁকে আসে। এই বিব্রতকর পরিস্থিতি থেকে অরিত্রিকা নিজেকে বাঁচাতে গাড়ির সাথে মিশে গেল। তার পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। অরিত্রিকা আশেপাশে আতঙ্কিত ভঙ্গিতে চোখ বুলিয়ে দেখল। চারপাশে মানুষজন নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে কেউ তার দিকে একবারও তাকাচ্ছে না। দেহরক্ষী দুজন অন্যত্র চোখ ঘুরিয়ে আছে, যেন তারা এই ঘটনাটি দেখছে না। অরিত্রিকা নিজেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সারহানের দৃঢ় মুঠো থেকে বেরোনো অসম্ভব হয়ে উঠেছে। তার অতিরিক্ত চিন্তা আর ভয়ে শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি দৃশ্যমান। হাত ছাড়ানোর চেষ্টায় তার শক্তি ক্ষীণ হয়ে আসছে। অরিত্রিকার চোখ ভরে উঠল অশ্রুতে। হেরে যাওয়া এক সৈনিকের মতো কণ্ঠে তীব্র কাতরতা মিশিয়ে বলল, আমায় ছেড়ে দিন সারহান ভাই। আশেপাশের মানুষ কিংবা আব্বু আম্মু দেখলে তুলকালাম বেঁধে যাবে। সারহানের কোনো দোলাচল দেখা গেল না। তার কঠোর দৃষ্টির আড়ালে শীতল স্থিরতা বিদ্যমান। ধীর পায়ে এগিয়ে এসে অরিত্রিকার কপালে এলোমেলো ভাবে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। গভীর নিমগ্ন কণ্ঠে বলল, বাঘিনী হঠাৎ বিড়াল হয়ে গেল। বাহ, তুই কেন বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিস বলতো? তুই জানিস না আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি কি করতে পারি? সেটা তোর কল্পনারও বাইরে। অরিত্রিকার হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ বেড়ে গেল। তার গলা শুকিয়ে গেল, ভয়ে হাত পা জমে গেছে। কিন্তু এই মুহূর্তে তার ভয়কে গোপন করার সামর্থ্য ছিল না। চুপচাপ সে সারহানের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে রইল। প্লিজ আমাকে ছেড়ে দিন। এত সহজে কিভাবে ছাড়ি বল? আজকাল বড্ড বেশি জ্বালাতন করছিস আমায়। এর শাস্তি কি দেওয়া যায় তুই নিজে ডিসাইড কর। আমার হাতে ব্যথা লাগছে সারহান ভাই, দয়া করে ছাড়ুন হাত। যদি হাত না ছাড়ি কি করবি? আপনি নিষ্ঠুর সারহান ভাই। এই রাজনীতি আপনাকে হার্টলেস বানিয়ে দিয়েছে। আপনি পশুর মতো আচরণ করছেন। হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। আই নো আমি হার্টলেস। এই যে আকুতি মিনতি করছিস, তবু একটু দয়া হচ্ছে না জানিস? কেন যেন তোর ভয়ার্ত চেহারা অন্যরকম প্রশান্তি দিচ্ছে। চিৎকার করতে চাইলে করতেই পারিস, কিন্তু এতে তোর চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। সারহানের নির্লিপ্ত ভাবভঙ্গি দেখে অরিত্রিকার মন বিষিয়ে উঠল। অরিত্রিকা অশ্রু ভেজা চোখে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল সারহানের গম্ভীর কঠোর মুখের দিকে। তার হৃদয়ে চাপা বেদনারা মুচড় দিয়ে উঠল। ভাবতেই অবাক লাগছিল, সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কি সেই সারহান ভাই যাকে এক সময় সে চিনত? আজকের সারহান ভাই অন্য কেউ। তার চোখে আর কোনো কমলতা নেই, তার কথায় আর কোনো উষ্ণতা নেই। যেন 2 বছর আগে কোনো এক ঘটনায় তার ভেতরের সমস্ত মানবিকতা চূর্ণ হয়ে গেছে। অরিত্রিকার মনে প্রশ্ন জাগলো, কেন এমন হলো? এই 2 বছরে মানুষটা এতটা বলতে গেল। শুধু তার প্রতি ক্ষোভ আর ঘৃণা কি এই পরিবর্তনের মূল কারণ, নাকি তার পেছনে আরো কিছু লুকিয়ে আছে? তার চোখে অশ্রু জমে উঠল, কিন্তু সে জেদ চেপে অশ্রু গড়িয়ে পড়তে দিল না। সারহানের বদলে যাওয়া সত্তার মুখোমুখি দাঁড়িয়ে থাকার সাহস সঞ্চয় করলো, কিন্তু তার মনের গভীরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সারহান ভাই, আপনি এমন কেন? এমন নিষ্ঠুর হতে পারলেন কিভাবে? অরিত্রিকা মলিন মুখে অস্ফুট স্বরে বলে ওঠে, 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য শাস্তি দিচ্ছেন সারহান ভাই। সারহান ধীরে ধীরে অরিত্রিকার হাত ছেড়ে দিল। তার দৃষ্টি তখনও অরিত্রিকার দিকে স্থির, তবে এবার সে চাহনিতে বিদ্রুপ মেশানো। একটু দূরে সরে দাঁড়িয়ে হালকা হেসে বলল, তুই বড্ড বোকা ফাইরুজ। সবাই শুধু আমার নিকৃষ্ট সত্তাকে দেখলি আর সেইটুকুতেই বিচার করে নিলি, অথচ আমার এই সত্তার আড়ালে থাকা মানুষটা কেমন তা জানার চেষ্টা কেউই করলো না, কেউ না।
অরিত্রিকা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। এই কথাগুলোর গভীরতা তাকে ভাবিয়ে তুলল। সারহানের সেই রাগ আর কঠোরতার আড়ালে কি সত্যি লুকিয়ে আছে এক নিঃসঙ্গ মানুষ, যাকে কেউ বুঝতে চায়নি? অরিত্রিকা ব্যান্ডেজ কৃত হাত অন্য হাত দিয়ে চেপে ধরে আছে। ব্যথায় চিনচিন করছে পুরো হাত। মেজাজ বিগড়ে গেলেও এখন শান্ত সে। ভয় আতঙ্কে এসে জর্জরিত। ব্যথা গিলে নিয়ে ভেজা নেত্র পল্লবে সারহান নামক মানুষটার দিকে তাকাই। সে দৃঢ় শান্ত চাহনি শ্যাম মানবটির মাঝে কিছু একটা খুঁজতে তৎপর হয়ে উঠল। মানুষটাকে নিজেকে নতুন করে খোলসে আবৃত করেছে হয়তো। তার দুই চোখ জুড়ে দ্বিধাদ্বন্দ্বের দেয়াল। পুরনো আমাকে খুঁজছিস? লাভ নেই বুঝলি, কারণ এই 2 বছরে পুরনো সারহান হারিয়ে গেছে। সারহান হেয়ালি করে বলল কথাটি, কিন্তু অরিত্রিকা তপ্ত শ্বাস ফেলে বলল, শুধু আপনি নন, সবাই বদলে গেছে। একটু থেমে শান্ত কণ্ঠে বলল, আমাদের বাসায় চলুন, আব্বু আম্মুর সাথে দেখা করে তারপর যাবেন। যাকে ঘৃণা করিস তাকে বাড়িতে ডাকছিস? আপনাকে আমি ঘৃণা করি না শারহান ভাই। অরিত্রিকা নিজেকে সামলে নিল, আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। রাস্তার ওপাশ হতে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। সে বিব্রত বোধ করলো, দৃষ্টি ফিরিয়ে পা বাড়ালো বাসার দিকে। 1 সপ্তাহ ভার্সিটি যাওয়া অফ, টাইম মতো মেডিসিন নিবি আর আগামীকাল বিকালে ড্রেসিং করিয়ে নিবি। এগুলোর একটারও যদি নড়চড় হয় তাহলে তোর খবর আছে। সারহানের শান্ত কণ্ঠের হুমকিতে অরিত্রিকার চঞ্চল পা জোড়া থেমে যায়। তড়িৎ ব্যাগে ঘাড় ঘুরে তাকায় পেছনে। সারহান চশমা পরে গাড়িতে বসে পড়েছে। দুজন দেহরক্ষীর একজন দ্রুততার সহিত সামনের গাড়িতে বসে পড়ল, অপরজন সারহানের গাড়ির সামনের সিটে বসলো। সেই গাড়ির গ্লাস নামানো, তাই অরিত্রিকার দৃষ্টি সাদা পাঞ্জাবি পরিহিতা কাঠকুত্তা শ্যাম মানবের উপরে পড়ল। গাড়ি স্টার্ট দিল। গন্তব্য তাদের রাজশাহী উপশহরের দিকে। গাড়ি ছাড়ার কিছু সময় পর সারহান হঠাৎ বাইরে তাকালো। সরাসরি চোখাচোখি হলো অরিত্রিকার সাথে। অরিত্রিকা তীক্ষ্ণ চাহনিতে কেঁপে উঠে অন্যস্ত চোখ সরিয়ে নিল। সারহান চোখ ফিরে নেয়। পকেট থেকে ফোন বের করবে এমন সময় সামনে বসে থাকা একজন দেহরক্ষী বলে উঠল, স্যার আপনার চিরকুট। সারহানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি লেখা আছে পড়ো। স্যার আপনাকে কেউ বিয়ে করতে চায়, রাজি আছেন নাকি জানতে চাইছে? যদি রাজি থাকেন 01 এই নাম্বারে কল করতে বলেছে। সারহান বিরক্ত হলো, মন মেজাজ বিগড়ে গেল তার। কে এই মেয়ে যে তাকে এমন করে ডিস্টার্ব করছে? রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপিকে হত্যার চেষ্টা, এই হেডলাইনটি প্রতিটি নিউজ চ্যানেলের শীর্ষে উঠে এসেছে। আর সন্ধ্যার পর থেকে দেশের প্রতিটি প্রান্তে এটি আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের সাধারণ মানুষের মধ্যে সব জায়গাতেই এই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে। কলগুলো একে একে চৌধুরী বাড়িতে আসছে। আরশাদ সাহেব ক্লান্ত হয়ে উঠেছেন প্রতিটি কল রিসিভ করতে গিয়ে। লিভিং রুমে বসে আছেন আরশাদ সাহেব, তার স্ত্রী তানিয়া বেগম এবং ছোট ছেলে সাদাত। 3 জনের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আবির কল করে জানিয়েছে যে সারহান পুরোপুরি ঠিক আছে, তবে বাড়ির বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, বিশেষ করে গার্ডসদের সংখ্যা। সদর দরজা খুলে প্রবেশ করলো সারহান, ভীষণ ক্লান্ত শরীর। লিভিং রুমে চোখ পড়তেই সচল হলো মস্তিষ্ক। ক্লান্ত ভাব আড়াল করে এগিয়ে গেল 3 জনের দিকে। তানিয়া বেগম মাথা উঁচিয়ে সামনের দিকে তাকিয়ে দেখলো সারহান দাঁড়িয়ে আছে। পরনের সাদা পাঞ্জাবিতে রক্ত দেখে আটকে উঠলেন। হাও মাও করে কেঁদে উঠে সারহানের 2 হাত উদ্ভ্রান্তির মতো দেখতে দেখতে বললেন, আব্বা কোথায় লেগেছে তোর? পাঞ্জাবিতে এত রক্ত কেন? সারহান মাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, মা আমি একদম ঠিক আছি। তানিয়া বেগম ক্রন্ধনরত কণ্ঠে বলল, তোকে কতবার বলেছি এই রাজনীতিতে জড়াস না, কিন্তু আমার বারণ করা সত্ত্বেও সেটাই করলি। তোর যদি কিছু হয়ে যায় আব্বা আমরা কি নিয়ে বাঁচবো? সারহান আশ্বস্ত করে বলল, তোমাদের দোয়া আমার সাথে থাকছে, কিছু হবে না, এবার কান্না বন্ধ করো। সারহান তানিয়া বেগমকে ছেড়ে দিল। সাদাত আর আরশাদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমি একদম ঠিক আছি, টেনশনের কিছু হয়নি। আরশাদ সাহেব বলল, বললাম ভার্সিটির কোনো মেয়ে তোমাকে বাঁচিয়েছে, মেয়েটার নাকি গুলি লেগেছে, এখন কি অবস্থা? গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, ক্ষত তেমন গুরুতর নয়। মেয়েটিকে ডক্টর দেখিয়ে নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি বাসায়। তানিয়া বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, মেয়েটি ছিল দেখে তুই আমার কাছে সহি সালামত ফিরে এসেছিস। আব্বা মেয়েটিকে আগামীকাল দেখতে যাব, মেয়েটার বাসার ঠিকানাটা দিস।
সারহান পা বাড়ালো রুমের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রত্যুত্তর করলো, মেয়েটির নাম অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। তুমি বাবা আর সাদাত গিয়ে দেখে এসো। সারহান দরজা খুলে নিজ রুমে প্রবেশ করলো। বিক্ষিপ্ত ভঙ্গিতে দরজা আটকে পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করলো। পকেট হতে ফোন বের করে ছুঁড়ে ফেললো বিছানায়। পাঞ্জাবি খুলে অবহেলায় দিবানে ছুঁড়ে ফেললো। ধপ করে বসে পড়লো বিছানায়। ক্রোধে জর্জরিত চোখ দুটো সাদা পাঞ্জাবিতে লেগে থাকা শুকিয়ে যাওয়া রক্তের দিকে। সারহান দু হাতে খামচে ধরলো চুল। মাথা নিচু করে বিড়বিড় করে আওড়ালো, আমি জানি নয়ন তালুকদার, তুই আমাকে মারার চেষ্টা করেছিস, আমার সাথে পাঙ্গা নিয়ে ভুল করেছিস। এই ভুলের মাসুল তোকে দিতে হবে। অরিত্রিকা মুখ গোমরা করে বিছানার একপাশে বসে আছে। চোখে মুখে স্পষ্ট অস্বস্তি আর শরীরী ভঙ্গিতে একরাশ ক্লান্তি। পাশে বসে থাকা তার বড় বোন অরিন চুপচাপ গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ আগেই অরিত্রিকা বাড়িতে প্রবেশ করেছে। তার আগমনে বাড়িতে ঝড় উঠেছে। সাথে বেগমের প্রশ্নের ঝাঁপে খুলেছিলেন, এত রাত হলো কেন, ফোন ধরিস না কেন? তার রাগে কণ্ঠস্বর পুরো বাড়ি কাঁপিয়ে দিয়েছে। অরিত্রিকা ব্যান্ডেজ করা হাত স্কার্ফ দিয়ে ঢাকার বৃথা চেষ্টা করেছিল, কিন্তু মায়ের সূক্ষ্ম দৃষ্টির ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ নেই। সাথী বেগমের চোখ ঠিক দেখে নিল সে ব্যান্ডেজকৃত হাত। এরপর কান্না কাঠি আর অভিযোগের মহড়া। আজমল সাহেব সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষে তিনিও রাগে ফেটে পড়েছিলেন। কিভাবে লাগলো তোর হাত ক? ঠড় স্বরে প্রশ্ন করেন। অরিত্রিকা কোনো রকমে মিথ্যার আশ্রয় নেয়। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট বলে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ভুজং ভাজং বুঝে পরিস্থিতি শান্ত করে। অরিত্রিকা নিজের রুমে সে হাফ ছাড়লেও মনে হচ্ছিল পুরো শরীরে রক্ত যেন উল্টো পথে বইছে চাপা উত্তেজনায়। ভার্সিটির ঘটনা গোপন রাখা দায় হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বোঝে কথা উগড়ে না দিলে প্যাট ফেটে যাবে। সে আর কোনো উপায় না দেখে ভার্সিটিতে ঘটে যাওয়া পুরো ঘটনার পুরো কাহিনী অরিনের সামনে উগড়ে দিল। অরিন পুরো কাহিনী শুনে থম মেরে বসে আছে। সেই ঘটনাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। অরিত্রিকা চুপচাপ বসে অরিনের দিকে তাকিয়ে থাকে। বোনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে সে অস্থির হয়ে ওঠে। অরিত্রিকার প্যাটের ভেতরে সে সময় ছোটখাটো একটা বাঘ গর্জন করতে শুরু করেছে ক্ষুধার তাড়নায়। তবে সে তো আর মুখ ফুটে খাবার চাইতে পারছে না, কারণ তার মাথার মধ্যর সাথে বেগমের চেনা ডায়লগগুলো বারবার বাজছে। আমাকে এত জ্বালাচ্ছিস? আমি মা বলে তোর সব উল্টাপাল্টা কাজ মেনে নিচ্ছি। আগে শ্বশুর বাড়ি যা দেখবি এইসব কাজের জন্য 2 দিনে ফিরিয়ে দিয়ে যাবে। এই কথা ভেবেই তার মুখের রং হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে। ক্ষুধা তীব্র হলেও মা যদি হাই হিল নিয়ে পিঠে উত্তম মাধ্যম দিতে শুরু করেন, তবে খাবারটা গলায় নামানোর আগে কষ্টের রসনা তৃপ্তি হয়ে যাবে। অরিত্রিকার চোখে মুখে স্পষ্ট বিরক্তি ভর করলো। কপালের ভাঁজগুলো আরো গভীর হলো। অরিন অনেকক্ষণ থম মেটে থেকে অবাক হয়ে বলল, এই অরিত্রিকা, সারহান ভাইকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিলি? আমার তো ভাবতেই গলা শুকিয়ে আসছে। একবার যদি উনি বুঝতে পারে তুই এসব ওনাকে জ্বালাতন করার জন্য করছিস, তাহলে তো তোর 12টা বাজিয়ে দিবে। অরিত্রিকার প্যাট তখনও খিদেতে চোচো করছে। তারপর এই ধরনের কথা শুনে তার মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। চোখ ছোট ছোট করে কটমট করে তাকিয়ে বলল, যা করেছি বেশ করেছি, দরকার হলে আরো করব। এসব বলে ভয় দেখাবেন না আপু, ওনাকে আমি মোটেও ভয় পাই না। আসছে কোন হিটলার, যার নাম শুনেই থরথর করে কাঁপবো। অরিত্রিকার গলায় আত্মবিশ্বাসের আর কথার তীক্ষ্ণতা শুনে অরিনের মুখ ফসকে হাসি বেঁধে আসতে চাইলো, কিন্তু নিজেকে সংযত করে বলল, তুই একদিন সত্যি সত্যি ওনার থাপ্পড় খাবি, তখন বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস। অরিত্রিকা গো গো শব্দ করে আপুর কথায় কান না দিয়ে বিছানায় ঢলে পড়ে বলল, ওই কাঠখোট্টা বদমেজাজি মানুষটার কথা বলিস না আপু, এমনিও ওনাকে ভয় টয় পাই না। অরিন নড়ে চড়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রিকার মুখে তাকিয়ে প্রশ্ন করলো, সত্যি ভয় পাস না? অরিত্রিকা সোজা হয়ে বসলো, মুখ বাকি উত্তর দেবে, কিন্তু গলার শব্দ মুহূর্তে গলদেশে আটকে গেল। তার চক্ষুপথে হঠাৎ করে ভেসে উঠল সেই ভয়াবহ মুহূর্ত। সারহান কিভাবে তার হাত চেপে ধরেছিল, সেই তীক্ষ্ণ চাহনি, কঠোর ভঙ্গি। মুহূর্তটি ভাবলেই তার শরীর শিউরে উঠল। সারহান ভাইকে ভয় করে না বললে মিথ্যা হবে। মানুষটাকে সে আগে সত্যি জমের মতো ভয় পেত, তবে ভেবেছিল এই 2 বছরের সেই ভয় হয়তো উবে গেছে। কিন্তু আজ সে ভুল প্রমাণিত হলো। সাহস দেখিয়ে তর্ক করলেও সারহানের সামনে দাঁড়িয়ে থাকা মানে
যেন জ্বলন্ত আগুনের সামনে দাঁড়ানো। তার হৃদস্পন্দন তখনও দ্রুত ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টি নীরবে এখনও তাকে পুরাচ্ছে। তবে এসব কাউকে জানানো যাবে না। অরিত্রিকা দৃঢ় মনে নিজেকে সামনে নিল, মুখে একগাল ভান ধরে বলল, ভয় কই না তো, সত্যি বলতে একটু ভয় পাই না। অরিত্রিকা এতটুকু বলে চুপ হয়ে গেল। তার মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। দুই হাতের তালু ঘষতে ঘষতে সে নিজের মধ্যেই কোনো প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই মেয়ের এমন আচরণ দেখে অরিনের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়ে উঠল। একদিকে এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে, অথচ এখন একেবারে চুপচাপ। অরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কপালে শনি না ছেড়ে অরিত্রিকা, সাবধানে থাকিস। অরিত্রিকা কটমট করে অরিনের দিকে তাকালো। অরিন তা দেখেও যেন দেখলো না। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো, আর মাঝে দরজার শব্দ করে খুলে প্রবেশ করলেন সাথী বেগম। মুখ রাগে লাল হয়ে আছে। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির গ্লাস নিয়ে বিছানার একপাশে রাখলেন। সাথী বেগমের হঠাৎই রুমে প্রবেশ করতে দেখে অরিত্রিকা অরিনের পেছনে কম্বল মুড়িয়ে ভয়ে নিজেকে আড়াল করলো, যেন মা দেখতে না পায়। তা খুব ভালোভাবে লক্ষ্য করলেন সাথী বেগম। অরিনকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বললেন, তোমার বোনদর দুধে দোয়া তুলসী পাতা বোনকে খাবার খাইয়ে উদ্ধার করো। ব্যাস এতটুকু বলেই ধপাত পা ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। অরিন মায়ের কথা শুনে ফোন রেখে ওয়াশরুমে গেল হাত ধুতে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিল, বিড়বিড় করে বলল, আজ তোর কপাল ভালো রে অরিত্রিকা, 2 বার সিংহ কবলে পড়লি, 2 বার বাঘিনীর কবলে পড়লি, তাও সই সালামতে বেঁচে আছিস। হে খোদা, আর কোনো দিনও এই আস্ত বদমানুষটার সামনে আমাকে ফেলো না। আই প্রমিস, আজ থেকে আমি ভালো হয়ে যাব। অরিন হাত ধুয়ে এসে বসে খাবারের প্লেট নিয়ে ভাত মাখাতে লাগলো। অরিত্রিকা কম্বল একপাশে সরিয়ে দিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসলো। অরিত্রিকা হা করতে অরিন ভাত খাইয়ে দিল। ভাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে অরিত্রিকা ঠিকঠাক মতো চিবোতে পারছে না। বেজায় চটেছে সে। বিরক্তির সহিত বলল, এখনো বিয়ে, সংসার, লেদা বাচ্চা পালা, বরের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করা কোনোটাই হয়নি আমার। আর তুমি আমাকে এসবের আগেই আমাকে পটল তোলাতে চাইছিস? অরিন কপাল কুঁচকে বলল, মানে? এত ভাত একবারে কোন ছাগলে দেয়? ভাত কমিয়ে দে। এটা বললেই হতো। আমি তো আমার সংসার নিয়ে টেনশনে থাকি, এবার তোর সংসার নিয়েও টেনশন হচ্ছে। আদৌ তুই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবি না? মানে খাইয়ে দেওয়ার ছিঁড়িটুকুও নেই, তাই জন্য বললাম আর কি। অরিত্রিকা। অরিনের রাগান্বিত চিৎকার শুনে অরিত্রিকা ভাত খেয়ে হা হা করে হাসতে লাগলো। অরিন রেগে মেগে অস্থির হয়ে মাখানো ভাতের দলা মুখে পুরে দিল। অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। কটমট করে অরিনের দিকে তাকিয়ে কিছু না বলে এক হাতে ফোন টিপতে লাগলো। গভীর মনোযোগে ফোন টিপতে ব্যস্ত অরিত্রিকা। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসছে ফোনে। 2 বার কল ইগনোর করলেও এবার বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। ভাত চিবোতে চিবোতে ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যালো, কে? ফোনের অপর পাশ হতে কোনো সারা শব্দ পাওয়া গেল না। অরিত্রিকা বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, তবু উত্তর নেই। অরিন অরিত্রিকা ভাত খাইয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারা করলো, জানে না। অরিত্রিকা মুখ ভর্তি খাবার নিয়ে ভ্রু কুঁচকে ফোনে বলল, এই আপনি কে বলুন তো? নয়তো কল কাটলাম। অযথা বিরক্ত করার কোনো মানে হয়? ফোনের অপর পাশ থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আমার না হওয়া বিবিজান, আমি আপনার নেতা সাহেব বলছি। অরিত্রিকার মুখ থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। ভেতরে ভেতরে কেমন শিউরে উঠলো, তবু নিজেকে সামলে আবার গরম মেজাজে বলল, কোন দেশের নেতা সাহেব বলছেন? হ্যাঁ, আর আপনি আমাকে বিবিজান বলছেন কেন? অপর পাশ থেকে অতি শান্ত কণ্ঠে উত্তর এলো, রাজশাহী 1 আসনের এমপি বলছি। আর আপনাকে কেন বিবিজান বলেছি সেটার উত্তর আপনার চেয়েও ভালো আর কেউ জানে না। অরিত্রিকার মুখের খাবার প্রায় গলায় আটকে গেল। ভাতের কণাটুকু গিলে নিতে গিয়ে কাশতে কাশতে বিড়বিড় করে আওড়ালো, সারহান ভাই। সারহান তাকে কল করেছে বুঝতে পেরে অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল, গলায় কথা আটকে গেল। তড়িঘড়ি করে কান থেকে ফোন নামিয়ে নাম্বার দেখলো। নাম্বারটা অপরিচিত হলেও কণ্ঠস্বর পরিচিত। তার নাম্বার কিভাবে পেল সারহান ভাই? ভাবতেই পিলে চমকে উঠল। তটস্থ ভঙ্গিতে কল কাটতে গিয়ে তারা হুটোতে একবারে ফোন বন্ধ করে দিল। ভাইয়ের তো চেহারায় অরিনের দিকে তাকালো। অরিন অরিত্রিকার এমন আচরণ দেখে একটু ভয় পেল।
বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? সারহান ভাই। আপু আমি শেষ। অরিত্রিকা ভয়ের ছুটে বিছানায় গুটেসুটে মেরে বসলো। তার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছে। মনে মনে অস্থির হয়ে ভাবে, এই সিম তো একদম নতুন, কেউ জানে না এটা, শুধু বন্ধু মহল আর বাড়ির লোক। তাহলে উনি জানলেন কিভাবে? হঠাৎ মাথায় ঝটকা লাগার মতো একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে ভার্সিটিতে চিরকুট লেখার সময় রুহান তাকে জিজ্ঞেস করেছিল, কোন ফোন নাম্বার দেব? অরিত্রিকা তখন ব্যস্ততার মধ্য দিয়ে বলেছিল, তোর যেটা ইচ্ছে সেটা দে, আমার কি সময় আছে এসব দেখার? মনে হতে অরিত্রিকা থা মেরে গেল। নিজেকে কষে একটা ধমক দিল মনে মনে। শালা রুহানের বাচ্চা, তার মানে এই শয়তান আমার নাম্বারটাই দিয়েছিল। এই ধারণা আসার সাথে সাথে তার রাগে হাত পা কাঁপতে শুরু করলো। কিন্তু রাগের চেয়েও ভয়ের অনুভূতিটা বেশি প্রভাব ফেলেছে এখন। এইভাবে ফাঁসিয়ে দিল আমাকে? ভাবতেই অরিত্রিকার চোখে পানি চলে এলো। তার এই মুহূর্তে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে। রুম জুড়ে পিন পিনে নীরবতা বিরাজ করছে। শব্দহীনতা গভীর হওয়ায় শুধু জানলা দিয়ে আসা হাওয়ার সুরসুর শব্দটাই শোনা যাচ্ছে। মেরুন রঙের জানালার পর্দাগুলো থেমে থেমে দুলছে। দক্ষিণ দিকে ডিভানের উপর আশি ভঙ্গিতে বসে আছে সারহান। তার শক্তপুক্ত সুঠাম দেখে প্রশস্ত নগ্ন শরীরে ছড়িয়ে থাকা পানির বিন্দুগুলো ল্যাম্পের হলদেটে আলোয় মুক্তোর দানার মতো ঝলমল করছে। কালো ট্রাউজার ভাঁজের উপরে রাখা লম্বা পা ফেলে পেছনে হেলে বসার ভঙ্গি তার আভিজাত্য ব্যক্তিত্ব আর নির্লিপ্ততাকে আর প্রকট করে তুলেছে। ভেজা এলোমেলো চুল থেকে পানির ফুটা গড়িয়ে পড়ছে, সামলাটে প্রশস্ত লোমশ বুকে মিশে যাচ্ছে। জানুয়ারির হাড় কাঁপানোর শীতেও তার কঠিন শরীরকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। তার বাদামি চোখের দৃষ্টি ভয়ঙ্কর রকমের তীক্ষ্ণ। এক হাতে ফোন ধরে রেখেছে, তবে চোখ স্থির হয়ে আছে ফোনের স্ক্রিনে ভেসে থাকা অপরিচিত নাম্বারের দিকে। তীক্ষ্ণ নজরে সে নাম্বারকে পর্যবেক্ষণ করতে করতে গাঢ় অভিব্যক্তি ফুটে উঠল মুখে। তার ঠোঁটের এক পাশ দিয়ে ক্ষীণ বিদ্রুপাত্মক হাসি ছড়িয়ে পড়ল। পায়ের উপর পা তুলে পিঠ ডিভানের গদিতে ঠেকিয়ে আরো আশি ভঙ্গিতে হেলান দিল সারহান। ফোনের স্ক্রিনের আলো তার তীক্ষ্ণ মুখভাবকে আরো গভীর করে তুলল। সারহান আঙ্গুল দিয়ে ফোন ঘুরিয়ে নেয়। মনে মনে স্তম্ভিত সে। একটা অচেনা মেয়ে তার সাথে বাজে ব্যবহার করলো ভেবে মাথা গরম হয়ে আসছে। সে চুপচাপ মেয়েটির কণ্ঠ জানার চেষ্টা করছিল, কিন্তু আওয়াজটা অদ্ভুত ঠেকলো। মনে হচ্ছিল 5 মেশালি কণ্ঠ। যেহেতু অচেনা মেয়েটা তার সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলছে, খেলুক। সে শুধু গেমটা অপারেট করবে এবং খুব শীঘ্রই খুঁজে বের করবে। মেয়েটা যে তার কল পেয়ে প্রচন্ড ভয় পেয়েছে তা স্পষ্ট বুঝেছে। আবারও কল দিল সে নম্বরে, কিন্তু ফোন বন্ধ আসছে। তার মানে আতঙ্কিত হয়ে ফোন বন্ধ করেছে ভেবে ওষ্ঠ কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সারহানের ফোন বাজছে, আবির কল দিয়েছে। সে অন্য সব ভাবনা সাইডে রেখে কল রিসিভ করলো। চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, ব্লাডি বাস্টার্ডকে পেয়েছিস? পেয়েছি। তার নাম্বার গুডাউনে উল্টো ঝুলিয়ে রেখেছে, অবস্থা খারাপ। এত কষ্ট না দিয়ে মেরে দে। আমার মনে হয় তোর একবার এই কুত্তার বাচ্চার সাথে মোলাকাত করা উচিত। সারহান শরীর এলিয়ে দিল ডিভানে। সিরাজ ভঙ্গিতে বলল, তুই যেহেতু বলছিস তাহলে একবার মুখ দর্শন করতে হয়। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কয়টা মিটিং আছে? 3টা। সবগুলো ক্যান্সেল কর। মিটিংগুলো পরশুদিন ফিক্সড কর। ওকে। পেট থেকে কিছু বের করতে পেরেছিস? জনটা শুধু বলছে কেউ একজন 10 লাখ টাকা সুপারি দিয়েছে তোকে টপকে দেওয়ার জন্য। সারহান শব্দহীন হাসে, চোয়াল শক্ত করে বলে, নিজেকে আড়াল করে আমাকে আঘাত করছে নয়ন তালুকদার, কাপুরুষ একটা। সারহান দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার মন অস্থির, শরীর একেবারে অবসন্ন। এত কাজের চাপের মধ্যেও নিজের জন্য একটু সময় পায় না। শরীরের ক্লান্তি তাকে তীব্রভাবে আঘাত করছে, কিন্তু মন শান্তির কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাকে যখনই নিজের একান্ত সময় থাকা দরকার তখনই নতুন দুশ্চিন্তা এসে ভিড় করে। আগামীকাল আবার নতুন মিটিং, সমাবেশ, আলোচনা একটানা চলতেই থাকে। এসব ভেবে তপ্ত শ্বাস ফেলে। পরিত্যক্ত গোডাউনের ভেতরের পরিবেশ সাধারণত খুবই নির্জন এবং গা ছমছমে। চারপাশে ধুলো জমে আছে। গোডাউন দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকায় বিদঘুটে গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আর ভেতরের পরিবেশ কেমন স্যাঁতসেঁতে। ছাদ থেকে ঝুলে থাকা মাকড়সার জাল এবং ভাঙা দরজা জানালার কারণে সূর্যের আলো খুব কম প্রবেশ করেছে। সকাল হয়েছে তা বোঝার উপায় নেই। বিদঘুটে গন্ধটা ধুলো মাটির সাথে পুরনো কাঠ আর স্যাঁতসেঁতে ভ্যাপসা পরিবেশের মিশ্রণ।
একপাশে পুরনো মালপত্র বা ভাঙাচোরা বাক্স পরে অযত্ন অবহেলায় পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা, কাগজ, কাচের টুকরো দৃশ্যমান। পরিত্যক্ত গোডাউনের স্যাঁতস্যাঁতে পচা কাঠের গন্ধে ভরা অন্ধকারাচ্ছন্ন একটা ছোট রুমের দেখা মিলেছে। সেখানে একটি ভাঙাচোরা চেয়ারে একজনকে শক্ত মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার দেহ আর চেয়ারের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ঘরের শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ, দেয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর ছাদ থেকে গড়িয়ে পড়া পানির দ্বারা পরিবেশকে গুমট করে তুলেছে। ব্যক্তিটির চেহারা অর্ধেক অন্ধকারে ঢাকা, তবে যা দৃশ্যমান তা খুবই ভয়ানক। ব্যক্তিটির ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর মুখের পাশে জমে থাকা রক্তের শুকনো দাগ। কপাল বেয়ে এই মেঝেতে পড়ছে তাজা গরম রক্ত। মাথা নিচের দিকে হেলে গেছে, শরীর দুর্বল এবং নিস্তেজ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, থেমে থেমে দীর্ঘশ্বাস নিচ্ছে। হাত পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ফুলে উঠেছে এবং তার আঙ্গুলগুলো মৃতের মতো নীলচে দেখাচ্ছে। শরীরের শার্ট ছেঁড়া, সেই ছেঁড়া অংশ দিয়ে শরীরের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। কেমন কালশিটে দাগ পড়েছে, কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তার চোখের গভীরে তীব্র যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। বাক শক্তি যেন হারিয়ে ফেলেছে ব্যক্তিটি। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। ব্যক্তিটি জানে সে গোডাউনে একা নয়, আরো কয়েকজন লোক আছে। তারা গোডাউনের বাহিরে অবস্থান করছে, শুধু সময় আর অপেক্ষা, যা এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। গোডাউনের মরিচিকা ধরা গেট খুলে প্রবেশ করলো সারহান। লোহার গেটের কর্কশ শব্দে কেঁপে উঠল ভেতরে থাকা বন্দি। তার পেছনে আবির এবং ইনান সহ আরো দুজন দেহরক্ষী অনুসরণ করে প্রবেশ করলো। আশেপাশে না তাকিয়ে দাম্ভিকতার সহিত শানিত পায়ে এগিয়ে গেল চেয়ারে বেঁধে রাখা ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি কারো আসার আভাস পেয়ে দুর্বল চোখের সামনের দিকে তাকায়। ক্ষীণ আলোয় চোখে পড়ে কালো শার্ট প্যান্ট পরিহিত সুঠাম দেহি পুরুষালী অবয়ব। পেছনের মানুষগুলো চোখে পড়ল তার। ব্যক্তিটি জানে সে এমপি সারহান ইদায়াত চৌধুরীর কবজায় বন্দি। এতক্ষণ শান্ত থাকলেও অশান্ত হয়ে উঠল সে। ভয়ে গলা শুকিয়ে এলো। এতটুকু জানে আজ তার জীবন শেষের পথে। মেহমুদ রইস, নয়ন তালুকদারের একান্ত বাধ্যগত সুন্দরী কিলার, গুড মর্নিং। সারহানের দৃঢ় শান্ত স্বর মেহমুদকে বিচলিত করে তুলল। আতঙ্কগ্রস্ত হয়ে নড়ে উঠল। দণ্ডায়মান মানবটির দিকে নির্জীব চোখে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, গুড মর্নিং এমপি সাহেব। সারহান হাসলো। আবিরকে হাত দ্বারা কিছু একটা ইশারা করলো। আবির তৎক্ষণাৎ একটা চেয়ার নিয়ে রাখলো সেই স্থানে। সারহান শার্টের হাতে গুটিয়ে পায়ের উপর পা তুলে শরীর এলিয়ে বসলো। অতি শান্ত কণ্ঠে বলল, এমপি সারহান ইদায়াত চৌধুরীর খাতির যত্ন কেমন লাগলো? কোনো কিছুতে কম পড়েনি তো? মেহমুদ হাঁক চুকে উঠল। ভীতিগ্রস্ত ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিন এমপি সাহেব, আর কোনোদিন এই ভুল করব না। সারহানের মুখশ্রী অস্বাভাবিক কঠোর হয়ে উঠল, তবু স্বাভাবিকভাবে বলে, আমার প্রশ্নের উত্তর এটা নয় মেহমুদ রইস। আপনার খাতির যত্নের কোনো কমতি ছিল না? সারহান কখনো কারো খাতির যত্নের কমতি রাখে না। আমার যেতে দিন এমপি সাহেব। মেহমুদ আকতি মিনতি করে বলল, কিন্তু সারহানের মন নরম হলো না, বরং চুয়াল শক্ত হয়ে এলো। অগ্নি শর্মা দৃষ্টিতে তাকিয়ে পুরুষালী পেশি বহুল ইস্পাত দৃঢ় হাত দ্বারা মেহমুদের গলা চেপে ধরল। হিস হিসে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস কি করে হলো আমাকে শ্যুট করার? তোর জন্য ফাইরুজ মরতে মরতে বেঁচেছে, এত বড় কাহিনী ঘটিয়ে বলছিস তোকে ছেড়ে দিতে? মেহমুদ রইসের জিহ্বা বের হওয়ার উপক্রম, চোখ দুটো উল্টে আসার জোগাড়। চোখ বেয়ে নির্গত হচ্ছে অশ্রুকণা, মুখাবয়বে ফুটে উঠেছে মৃত্যু ভয়। ছটফটিয়ে বলল, আমি আপনাকে শ্যুট করতে চাইনি, কিন্তু নয়ন তালুকদার আমাকে হুমকি দিয়েছিল আপনাকে না মারলে আমার ছোট্ট 5 বছরের মেয়েটাকে মেরে ফেলবে। আমার মেয়েটা এখনও ওই জানোয়ারের কাছে আছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে কাজটা করেছি। সারহান মেহমুদ রইসের গলা ছেড়ে দিল। লোকটা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কাশতে কাশতে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার জোগাড় পায়। সারহান আবিরকে আদেশ করলো, মেহমুদ রইসের মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা কর, আর একে হসপিটালে অ্যাডমিট কর। হসপিটালে অবশ্যই আমার লোক সেট করে রাখবি। আবির মাথা নাড়িয়ে বলল, কাজ হয়ে যাবে। সারহান এক পলক মেহমুদ রইসের দিকে তাকালো। লোকটির বয়স 30-এর উপরে হবে হয়তো। উচ্চতা চলনসই, জীর্ণ শীর্ণ, হ্যাংলা পাতলা শরীর, মুখভর্তি দাড়ি আর কপালের একপাশে ক্ষতের দাগ। লোকটির মুখে ফুটে উঠেছে একটু প্রশান্তির ভাঁজ। তা দেখে উষ্ঠ বাঁকিয়ে হাসল সারহান। কঠিনতা এটে বলল,
সারহান ইদায়াত চৌধুরী এত সহজে তোকে ছেড়ে দেবে ভাবলি কি করে? আমার ফ্যামিলি মেম্বারের শরীরে বুলেট লেগেছে মানে সেই বুলেট আমার শরীরে লেগেছে। আজ ছেড়ে দিচ্ছি বলে ভাবিস না, তোর কার্যকলাপ মাফ করে দিয়েছি। আমার নজর একবার যার উপর পড়ে তার আয়ু নির্ধারণ আমি করি। মেহমুদ একদম স্তব্ধ হয়ে বসে রইল। তার গলার কাছে যেন কোনো শব্দ আটকে গেছে। ঠোঁট কাঁপলেও তা থেকে কোনো বাক্য বের হলো না। আবির আর ইনান অবাক দৃষ্টিতে সারহানের দিকে তাকিয়ে আছে। তারা দুজন ভাবতে পারছে না এত কিছুর পরও সারহান এতটা শান্ত কিভাবে। সারহানের পরিচিত রাগ এবং তীক্ষ্ণ প্রতিশোধ স্পৃহা তারা খুব ভালো করেই জানে, কিন্তু আজকের এই শীতল শান্ত স্বর এবং হাসি তাদের বিভ্রান্ত করছে। তারা একে অপরের দিকে একবার তাকালো। তাদের চোখে একই প্রশ্ন, এমপি সাহেব আজ কেন এত ধৈর্য ধরে মেহমুদকে এভাবে খেলাচ্ছেন? তারা দুজনেই মনে মনে ভাবছিল, আজই তো মেহমুদ রোহেনের শেষ হওয়ার কথা, তবে সারহান কেন এখনো দেরি করছে? সারহান ততক্ষণে তার হাতের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে ফাঁসি রেখে আরেকটি ব্যঙ্গ মাখা হাসি দিল। আবির মেহমুদ রইসকে কটাক্ষ করে বলল, কংগ্রাচুলেশন মেহমুদ রাইস, এই যাত্রায় সারহানের কবল থেকে বেঁচে যাওয়ার জন্য। ইনানও দাঁত কেলিয়ে বলল, শুভ কামনা রইল তোর ভাঙা চোরা বেহুদা জীবনের জন্য। সারহান দুজনের দিকে সুচালো দৃষ্টি ফেলতেই তারা হাঁক চোখে চুপ হয়ে গেল। সারহান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেহমুদ রইসকে উদ্দেশ্য করে বজ্র কণ্ঠে হুঙ্কার ছাড়ে, শুধুমাত্র তোর নিষ্পাপ বাচ্চাটার জন্য তোকে বাঁচিয়ে রাখলাম, নয়তো আজকেই তোর জীবনের দায় এন্ড হতো। মেহমুদ রইস মাথা নিচু করলো, নিষ্প্রাণ হয়ে বলল, আপনি আমায় বাঁচিয়ে রাখলেও নয়ন তালুকদার আমাকে বাঁচতে দেবে না। এমপি সাহেব, আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? জানেন এমপি সাহেব, হৈমির মা নেই, আমি আমার মেয়েকে মায়ের মতো আগলে রাখি। যদি আমার কিছু হয়ে যায়, মা মারা বাচ্চাটাকে আগলে রাখবেন। বাবা হয়ে আমার আপনার কাছে অনুরোধ রইল এমপি সাহেব। সারহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, অপরাধের জগতে না জড়ালে আজ তুই নিজের মেয়েকে নিয়ে শান্তিতে থাকতি। একটু মনো থেকে আদেশের স্বরে বলল, গার্ডস, মেহমুদ রইসকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করো আর বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করো। সারহান ঘড়িতে সময় দেখে নিল, 11:25 বাজে। এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। তানিয়া বেগমের আদেশ 12টার মধ্যে চৌধুরী বাড়িতে যেন উপস্থিত থাকে। সারহান আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, বিকেলের মিটিং ক্যান্সেল করো, আজ আর রাজনৈতিক কোনো কাজ করব না। আবির ভদ্র ছেলের মতো বলল, ঠিক আছে। সারহান পুরনো গোডাউনের সরু চোখে তাকিয়ে অবলোকন করলো, তারপর পা বাড়ালো গোডাউনের বাহিরে। আবির আর ইনানও পেছন পেছন গেল। দুজন দেহরক্ষী মেহমুদ রইসের দড়ি খুলতে লাগলো। অরিত্রিকা সবে মাত্র দুপুরের গোসল সেরে উঠেছে। নতুন পরিপাটি জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। আজ তার মন বেশ খুশি, আবার খানিকটা উত্তেজিত। সকাল থেকে পুরো বাড়িতে এক ধরনের ব্যস্ততা চলছে। রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধি মশলা আর মিষ্টির ঘ্রাণ যেন তাকে আরো কৌতূহলী করে তুলেছে। সে বারবার জানতে চেয়েছে সাথী বেগম আর তার বড় বোনের অরিনের কাছে কে আসছে, কিন্তু দুজনে রহস্যময় ভাবে কিছু না বলে এড়িয়ে গেছে। শেষে বাধ্য হয়ে সে আমজাদ সাহেবের কাছে গিয়ে জানতে চেয়েছিল। বাবার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটেছিল। তিনি শুধু বলেছিলেন, স্পেশাল গেস্ট আসবে, তাদের সামনে ভদ্র মেয়ের মতো থাকবে, বুঝেছো? এমন অস্পষ্ট উত্তর শুনে অরিত্রিকার কৌতূহল যেন আরো বেড়ে গেল। স্পেশাল গেস্ট মানে কারা? পরিচিত কেউ নাকি একেবারে নতুন মুখ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের স্টাইল ঠিক করতে লাগলো। তার মনোযোগ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। মেহমানদের কখন আসার কথা? কি রে অরিত্রিকা, হলো তোর? অরিন কিছুটা উচ্চ স্বরে ডেকে রুমে প্রবেশ করলো। অরিত্রিকা চিরুনি রেখে পেছনে তাকায়। অরিনকে ভালোভাবে দেখে ভ্রু কুচকে বলল, এমন সাজ সেজেছিস মনে হচ্ছে আজ তোকে দেখতে আসবে। আসল কাহিনী কি বলতো? অরিন রাগলো না, উল্টো বিছানায় বসে পা দুলিয়ে হেসে বলল, আমায় দেখতে আসবে না, কিন্তু তোর জন্য বড়সড় ধামাকা অপেক্ষা করছে। অরিত্রিকা কোমরে 2 হাত গুজে সন্দেহবাতিক কণ্ঠে বলল, তোরা আমার থেকে কি লুকাচ্ছিস? কই কি লুকাচ্ছি? তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা হয়তো এসে পড়েছেন। অরিন কথাটি বলে মিটিমিটি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তার এই অদ্ভুত আচরণ অরিত্রিকাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিল। সে খানিকক্ষণ হয়তো বাক হয়ে দাঁড়িয়ে থাকলো।
তারপর তার চতুর পুলিশের মতো বিশ্লেষণী মন তাকে সতর্ক করলো, কিছু একটা ঘাবলা আছে, এটা পরিষ্কার। ঘাবলার সূত্র খুঁজে বের করার সংকল্পে অরিত্রিকা একেবারে তৎপর হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে ভালো করে দেখে নিল। খোলা চুল, হালকা সাজ, সব মিলিয়ে মন্দ লাগছে না। হঠাৎ মনে হলো, যদি তার একটা বয়ফ্রেন্ড থাকতো, সে হয়তো এখন তাকে দেখে মুগ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। এই ভাবনা মাথায় আসতেই সে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল, নিজেরই উপর হেসে উঠল। মুহূর্তেই তার মন হালকা হয়ে গেল। লাজুক হাসি সামলে সে নিজের মনের আনন্দে একটা গান গাইতে গাইতে ছুটল নিচতলায়, কারণ এই রহস্য উদ্ঘাটন করতে হবে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝাই কেমনে। অরিত্রিকা নেচে নেচে গান গাইতে গাইতে সিঁড়ির সামনে আসতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। গান গাওয়া এক নিমিষে ফুরুত হয়ে গেল। সে পড়ে যেতে নিলে চোখ মুখ খিচে বন্ধ করলো, দু হাতে আঁকড়ে ধরলো সামনে দণ্ডায়মান মানুষটির পোশাক। চোখ বন্ধ করেই ভাবতে লাগলো, পড়ে গেলে কি হতো? এতক্ষণে নিশ্চয়ই পটল তুলতো, নয়তো কোমর ভেঙে ঢেঁড়সের মতো লটকে যেত। তারপরে 1 মাস ব্যাড রেস্টে থাকতে হতো। কিন্তু কাকে ধরে আছে সে? চোখ বন্ধ করে হাতে দেখতে লাগলো। কেমন ছেলেদের মতো শরীর, মসৃণ শার্ট, শক্ত বক্ষ বেশি, এসব হাতে বাজছে। তীব্র পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। অরিত্রিকা চমকে গেল, পিটপিটিয়ে চাইল সামনের দিকে। গম্ভীর মানুষটিকে দেখে শিউরে উঠল। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।